সংঘর্ষে উস্কানি দিচ্ছেন ট্রাম্প, অভিযোগ জো বাইডেনের। করোনা টিকার এক ডোজ যথেষ্ট নাও হতে পারে, মন্তব্য গবেষকদের। এবং প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আরও অবনতি। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নিয়ে হাজির হয়েছে আমি তানিয়া আহমেদ। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে রক্তাক্ত সংঘর্ষের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষারোপ করেছেন তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। তিনি বলেছেন, ট্রাম্প বেপরোয়াভাবে সংঘর্ষে উৎসাহিত করছেন। বাইডেন বলেন, ট্রাম্প মনে করেন একাধিক টুইট করে সব জায়েজ করবেন, কিন্তু সংঘর্ষে বন্ধে সমর্থকদের প্রতি আহ্বান জানাতে তিনি যে ব্যর্থ সেটাও প্রমাণিত হয়েছে। গত শনিবার পোর্টল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকারীদের সংঘর্ষের সময় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রোববার একাধিক টুইট বার্তায় ট্রাম্প পোর্টল্যান্ডের ঘটনার জন্য ডেমোক্র্যাট মেয়র টেড হুইলার ও জো বাইডেনকে দায়ী করেছেন। সে সঙ্গে তিনি ফেডারেল পুলিশ পাঠানোর কথা জানান। এর আগে গত 25 মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রাণকেন্দ্র হয়ে ওঠে পোর্টল্যান্ড। প্রাণঘাতী করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 61 লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা 1,87,000-এর বেশি। একদিনে দেশটিতে প্রাণহানি হয়েছে 369 জনের। আইওয়া, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটায় সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্য। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান স্টিফেন হান জানিয়েছেন, আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রে ব্যবহারের জন্য করোনার টিকার জরুরি অনুমোদন দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে গত একদিনে 398 জন সহ 1,20,000-এর বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন 38 লক্ষাধিক। ভারতে একদিনে আক্রান্তের সংখ্যা প্রায় 80,000। একদিনে 960 জন সহ মৃতের সংখ্যা এখন 64,000-এর বেশি। নিউজিল্যান্ডের অকল্যান্ডে স্বাস্থ্যবিধি শিথিল করা হয়েছে, তবে মাস্ক পরা বাধ্যতামূলক। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় করোনা সংক্রমণের সংখ্যা কমে এসেছে। করোনা ভাইরাসের টিকা বাজারে আসার পর একজন মানুষের জন্য এক ডোজ যথেষ্ট নাও হতে পারে, 2 ডোজ প্রয়োজন হতে পারে বলে মনে করছেন গবেষকরা। দুটি সমস্যা প্রধান হয়ে দেখা দিয়েছে: ব্যবস্থাপনাগত সমস্যা এবং 2 বার টিকা নিতে মানুষকে উৎসাহিত করা, পাশাপাশি 2 ডোজ টিকা সরবরাহে বিশৃঙ্খলা। তাছাড়া টেস্ট কিট উৎপাদনেও সমস্যা হতে পারে। গবেষকদের মতে, একবার টিকা নিতেই রাজি হবেন না অনেকে, আর 2 বার টিকা নিতে খরচও বাড়বে, তাই অনেকেই নাও নিতে পারেন। যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের হেলথ পলিসির অধ্যাপক কেলি মুর বলেন, মানবজাতির ইতিহাসে সবচেয়ে বড় এবং জটিল টিকাদান কর্মসূচি হতে যাচ্ছে কোভিড-19-এর টিকা। এটা সফল করতে বিশাল পরিমাণ শ্রম এবং চেষ্টা লাগবে, যা এর আগে কখনো দেখা যায়নি। বিশ্বে এখন পর্যন্ত 7টি প্রতিষ্ঠান করোনার টিকা তৈরি করছে। এর মধ্যে 4টি টিকাই চীনের, তবে এখনও একটি টিকাও শেষ ধাপের ট্রায়ালে উত্তীর্ণ হতে পারেনি। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সোমবার সকালে দিল্লির সেনা হাসপাতালের বিবৃতিতে জানানো হয়েছে, তার ফুসফুসের সংক্রমণ জটিল আকার ধারণ করেছে। রোববার থেকেই তার অবস্থা খারাপ হয়। ফুসফুসের সংক্রমণের জেরে তিনি সেপটিক শকে রয়েছেন। বিশেষজ্ঞ দল 24 ঘন্টা তার স্বাস্থ্যের ওপর নজর রাখছেন। এখনও তিনি গভীর কোমায় আচ্ছন্ন এবং ভেন্টিলেটর সাপোর্টেই আছেন। গত 9 আগস্ট তিনি বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তারপর স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয় তাকে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেই দিনই মাথায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের আগেই পরীক্ষায় তার কোভিড-19 সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকেই হাসপাতালেই রয়েছেন তিনি। আপনার ভাবনাগুলো মস্তিষ্কে কিভাবে কাজ করছে তা যদি জানা যায় তাহলে কেমন হতো? সম্প্রতি শূকরের মস্তিষ্কে এক ধরনের ইলেকট্রনিক চিপ বসিয়ে প্রাণীটির মস্তিষ্ককে জানার চেষ্টা করা হয়েছে। এই প্রযুক্তি মানব দেহ প্রয়োগ করা হবে, আরও জানাচ্ছেন শাওন মাহফুজ।
গার্ট্রুড নামের এই শূকরের মস্তিষ্কে 2 মাস আগে বসানো হয় একটি মাইক্রোচিপ, যেটি শূকরটির নাকের নিউরনের সাথে যুক্ত। ফলে শূকরটি যখন নাক দিয়ে কিছু শুকছে বা খাচ্ছে, তখন সেসব কাজের জন্য মস্তিষ্ক যে সাড়া দিচ্ছে তা ধারণ হচ্ছে শব্দে পরিবর্তিত হয়ে। আর এ কাজে মস্তিষ্কের উদ্দীপনা নানান রকমের গ্রাফে ভেসে উঠছে কম্পিউটারের পর্দায়। শূকরটি নাক দিয়ে কিছু শুকলেই তা হাজারেরও বেশি ইলেকট্রোডের মাধ্যমে জানিয়ে দিচ্ছে মস্তিষ্কের প্রতিক্রিয়া। গত জুলাইয়ে নিউরোটেকনোলজি কোম্পানি নিউরালিঙ্কের এই অগ্রগতির ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তিনি জানান, ডিভাইসটি শূকরের মস্তিষ্কে সফলভাবে কাজ করছে এবং মানব মস্তিষ্কেও ভালোভাবে কাজ করবে বলে আশা তার। গত জুলাইয়ে তিনি বলেছিলেন, কম্পিউটার চিপে থাকা সরু ইলেকট্রোডগুলো মস্তিষ্কে নিউরনের সাথে যুক্ত করবে একটি রোবট। এটি কানের পেছনে থাকা একটি রিসিভারের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে যোগাযোগ রাখবে। নিউরালিঙ্কের চিপে আছে 3000 ক্ষুদ্র ইলেকট্রোডস, যা 1000 নিউরনের সাথে যুক্ত হতে পারবে। এই প্রযুক্তির ব্যবহার মানুষের ভাবনা জানতে সহায়তা করবে। এছাড়া পার্কিনসন, ডিমেনশিয়া ও স্ট্রোকে মস্তিষ্কের কিছু অংশের নিয়ন্ত্রণ হারানো ব্যক্তিদের চিকিৎসাতেও কাজে লাগবে। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদন দিলে এবছরই মানবদেহে প্রযুক্তিটির পরীক্ষামূলক ব্যবহার শুরুর আশা করছেন ইলন মাস্ক। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে এ পর্যায়ে একটা ছোট বিরতি নিচ্ছি, এরপর আর যা থাকবে। হুমকিতে মাথা নত করবে না তুরস্ক, এরদোয়ান। এবং সৌদি বিমানবন্দরে আবারও ড্রোন হামলা। বিরতি থেকে ফিরে এসে আবার আমন্ত্রণ জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভূমধ্যসাগরে খনিজ সম্পদ অনুসন্ধানে কোনো হুমকিতে তুরস্ক মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার দেশের 98তম বিজয় দিবসের ভাষণে গ্রিসের প্রতি ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন। পূর্ব ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধানে তৎপরতা বাড়িয়ে দেয়ায় গ্রিসের সঙ্গে তুরস্কের উত্তেজনা চলছে। আয়োনিয়ান সাগরে আঞ্চলিক জলসীমা 6 নটিক্যাল মাইল থেকে বাড়িয়ে 12 নটিক্যাল মাইল করার ঘোষণা দিয়েছে গ্রিস। খনিজ সম্পদ অনুসন্ধানে তুরস্কের প্রচেষ্টাকে উত্তেজনাকর বলে মন্তব্য করেছে ফ্রান্স। বিজয় দিবসের ভাষণে গ্রিস ও ফ্রান্সের নেতৃত্বকে লোভী ও অযোগ্য বলে মন্তব্য করেছেন এরদোয়ান। সম্প্রতি কৃষ্ণ সাগরে বড় একটি গ্যাসের খনি আবিষ্কার করেছে তুরস্ক। এই খনিতে 320 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস মজুত রয়েছে বলে ধারণা করছে তুর্কি কর্তৃপক্ষ। 2023 সালে এর বাণিজ্যিক উত্তোলন শুরু করতে চায় তুরস্ক। সৌদি আরবের বিমানবন্দরে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলা চালানো হয়। ইয়েমেনের সৌদি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। হামলার কথা স্বীকার করেছেন সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালকি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-কে তিনি জানিয়েছেন, বিমানবন্দরের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়। ড্রোনের কিছু ধ্বংসাবশেষ বিমানবন্দরের উপরে পড়ে, তবে কেউ হতাহত হয়নি। এই হামলার কড়া নিন্দা জানিয়েছে আরব পার্লামেন্ট। এর আগে গত মাসে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত বাহিনী সৌদি আরবের জিজান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছিল। এছাড়া গত 1 বছর ধরে সৌদি আরবের তেল স্থাপনা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইয়েমেনে হুতি এবং তাদের সমর্থিত সেনারা। ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকায় আগুন লেগে 3 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 5 জন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ইতালির দক্ষিণ উপকূলীয় শহর ক্রোতনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ আশঙ্কা প্রকাশ করেছে হতাহতের সংখ্যা বাড়তে পারে আরও। নৌকায় থাকা 20 জনের সবাই অবৈধভাবে গ্রিস হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশ করছিলেন। ইতালি পুলিশ জানিয়েছে,
গ্রিস হয়ে ভূমধ্যসাগরের ইতালি অংশে প্রবেশের পরই আগুন লাগে নৌকাটিতে। তবে কী কারণে আগুন লেগেছে তা নিশ্চিত হতে পারেননি কর্মকর্তারা। উদ্ধার কাজের সময় 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। দক্ষিণ কোরিয়ায় একটি স্পোর্টস কার ও মার্কিন সমরাস্ত্রবাহী গাড়ির সংঘর্ষে 4 দক্ষিণ কোরীয় নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার রাত 9:30টার দিকে রাজধানী আনন্দবাল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সংঘর্ষে উস্কানি দিচ্ছেন ট্রাম্প, অভিযোগ জো বাইডেনের। করোনার টিকার ডোজ যথেষ্ট নাও হতে পারে, মন্তব্য গবেষকদের। প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আরও অবনতি। হুমকিতে মাথা নত করবে না তুরস্ক, এরদোয়ান। এবং সৌদি বিমানবন্দরে আবারও ড্রোন হামলা। এই ছিল আনন্দবার্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ATN নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং তা পাঠিয়ে দিন 595 নম্বরে। ধন্যবাদ সবাইকে।